আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো হাউ টু ফাইন্ড দ্য ম্যান অফ ইয়োর লাইফ। এখানে আমি কোনো প্রেমজ সম্পর্ককে অ্যাড্রেস করছি না। এখানে আমি একদম ডাইরেক্ট বিয়ের কথা বলবো, যে তুমি তোমার জন্য ভালো হাজব্যান্ড কী করে খুঁজে পাবে। দেখো, প্রথম যেটা পয়েন্ট আমি বলবো সেটা হলো ভালো হাজব্যান্ড খুঁজে পাওয়ার জন্য তোমাকে ভালো হতে হবে। এখানে খুঁজে পাওয়া মানে আমি এটা ধরে নিচ্ছি যে তোমাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ হওয়ার জন্য, তোমাদের এনার্জি ম্যাচ হওয়ার জন্য। এটা নয় যে তুমি হান্টার হবে, একটার পর একজনকে এক্সপ্লোর করবে, এরকম নয়। তোমাদের দুজনে এনার্জি ম্যাচ হওয়ার জন্য, বা তুমি তোমার পজিটিভ বা ভালো এনার্জি কীভাবে অ্যাট্রাক্ট করবে। দেখো, এখানে ভালো হওয়া মানে আমি বলবো না যে তুমি তোমার হাজব্যান্ডের ফ্যামিলি সব কিছু রুলস রেগুলেশন ফলো করবে সেই ভালো, এরকম কিছু না। ভালোর মানেটা এখানে বুঝতে হবে। ভালোর মানে হলো তুমি একটা ভীষণ স্ট্রং মাইন্ডেড মেয়ে। স্ট্রং মাইন্ডেড মেয়ে মানে কি, তুমি তোমার ডিসিশান নিজে নিতে পারো। মানে আমি বহু মেয়ে দেখেছি, মাম্মাস বয় যেমন হয় মাম্মাস গার্লও হয়। সে কি ড্রেস পরবে সেটা পর্যন্ত ডিসিশান নেওয়ার ক্ষমতা নেই। তো তার লাইফে কিন্তু অনেক প্রবলেম হবে। সেই সমস্ত মেয়েকে বিয়ে করলে ছেলেদেরও ভীষণ প্রবলেম হবে। তো হওয়া উচিত কি ভীষণ স্ট্রং মাইন্ডেড মেয়ে। আর ধরে নিচ্ছি তুমি একটা মোটামুটি আর্ন করাটা আমার মনে হয় সবারই মানে সবার জীবনে ইম্পর্টেন্ট। কারণ তুমি তোমার ছোটোখাটো জরুরির জন্য, তোমার বাবা মাকে ছোটোখাটো কোনো গিফট দেওয়ার জন্য সবসময় হাজব্যান্ডের ওপর ডিপেন্ড করবে, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। তোমার নিজেরই একটা টাইম পর ভীষণ এম্বারেসিং লাগবে। আর ধরে নিচ্ছি যে তুমি যে ডিসিশানটা নাও সেই ডিসিশানটা ম্যাক্সিমাম পোর্শন অফ মানুষকে হার্ম করে না। তো এই হলো আমার কাছে ভালো মেয়ের সংজ্ঞা। তুমি যদি ভালো হও তাহলে কিন্তু আমার মনে হয় তুমি একটা ভালো এনার্জিকে তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। সেকেন্ড পয়েন্ট হলো যে তুমি সেই ছেলেকে বিয়ে করবে যে প্রথম দিন থেকেই, মানে তোমাদের সম্পর্কের প্রথম দিন থেকেই ভীষণ রেসপন্সিবল হবে। রেসপন্সিবল মানে এই নয় যে তোমার খরচ সে বহন করবে, বা তুমি রাস্তা দিয়ে যাবে তোমাকে এরম একদম গার্ড দিতে দিতে নিয়ে যাবে, এইসব কিছু না। সে তার নিজের দায়িত্ব নিজে নিতে পারে, সে তার পরিবারেরও কিছু দায়িত্ব নিজে নেয়, বা জীবনে ভালো করার তার একটা তাগিদ আছে। সেই সমস্ত ছেলেকে, মানে ধরো কিছুতেই কিছু যায় আসে না, ভাবলে সে তার বাড়িতে একটা বিশাল প্রবলেম চলছে, সে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তোমার বাড়িতে একটা বিশাল প্রবলেম চলছে, মানে সেটাকে সে কোনো কাজই করছে না। একটা বাংলায় কথা আছে, যার 9ও হয় না তার 90ও হয় না। মানে যে প্রথম দিন থেকে দায়িত্ব নেবে না সে কোনো দিনই নেবে না। তো এরকম ভাবলেশীন ছেলের সাথে থাকা কিন্তু তোমার জীবনে পরবর্তীকালে ভীষণ ভীষণ এটা প্রবলেমেটিক হতে চলেছে। যে এগিয়ে আসে, সব বিষয়ে এগিয়ে আসে, দায়িত্ব নেয়, সেরকম ছেলেকে আমার মনে হয় তোমার জীবনে বেছে নেওয়া উচিত। কারণ জীবনে সম্পর্ক একটা জিনিস, আর বিয়ে করলে দুজনকে কিন্তু ভীষণ দায়িত্ব নিতে হয়। তাই প্রেমের সাথে বিয়ের সম্পর্ক সম্পূর্ণ আলাদা, এখানেই হয়ে যায় দায়িত্বহীন, এবং এখানে প্রচুর দায়িত্ব নিতে হয়। তৃতীয় পয়েন্ট আমি যেটা বলবো, খুব কন্ট্রোভার্সিয়াল একটা কথা। বিয়ের প্রথম দিন থেকে যদি দুজনে ক্লিয়ার থাকা হয় যে বিয়ের পর আমাদের একটা আলাদা বাসস্থান হবে। জানি সবাই প্রচুর রেগে যাবে কথাটা শুনে, যে সংসার ভাঙার কথা বলছে। অ্যাকচুয়ালি সেটা কিন্তু নয়। আমি অ্যানালিসিস করে দেখেছি, বিবাহ পরবর্তী যত রকমের সমস্যা তার প্রধান কারণ কিন্তু হলো এই একই ছাদের তলায় থাকা। একটা মেয়েও যেমন তার বাড়ি ছেড়ে চলে আসবে, একটা ছেলেও যদি বাড়ি ছেড়ে চলে আসে, এবং হতে পারে দুজনের বাড়ির মাঝামাঝি কোনো জায়গায় থাকলো, হতে পারে তার বাবার বাড়ি হয়তো অসুস্থ, মানে তার বাবা মারা ভীষণ অসুস্থ, তাদেরকে দেখতে হবে, পাশের বাড়িতে থাকলো, কিন্তু তাদের একটা আলাদা বাসস্থান হওয়া আমার মনে খুব জরুরি। কেন জরুরি? প্রথম কথা হলো, আজকালকার মেয়েরা তো কেউ 14-15 বছরে বিয়ে করে না। তারা 25, 26, 27 বছরে একটা পরিপক্ক মেয়ে, যে জীবনের সব ডিসিশান নিজে নিতে পারে। হঠাৎ করে একটা কারোর আন্ডারে একটা সে ইন্টার্নশিপ করার মতো যাওয়া খুব মুশকিল, যেখানে তার ডিসিশানগুলো কোনো দাম দেওয়া হবে না, তার সব বিষয়ে নজর রাখা হবে, খুব মুশকিল তাকে কারোর মতো করে চলা। কারণ
এখনকার দিনের মেয়েরা তার বাড়িতেও কিন্তু তার মতামতটা সে ভীষণ স্ট্রংলি রাখে এবং তার ওপিনিয়নের খুব গুরুত্ব দেওয়া হয়। সেটা শ্বশুরবাড়িতে দেওয়া হবে এই চিন্তাভাবনা রাখাটা কিন্তু খুব ভুল, কারণ তারা সম্পূর্ণ একটা অন্য সেট আপের মানুষ, তাদের অন্য সেট আপের চিন্তাভাবনা, তার বাড়ির সেট আপ সম্পূর্ণ আলাদা। সেখানে তোমার মতামতটা গিয়ে তুমি করতে পারবে সেটা হবে না, এটা সম্ভব না। কারণ একজন শাশুড়ি, সে এত বছর ধরে তার সংসারটা নিজের কাছে রেখে দিয়েছেন এবং তিনি তার টার্মের রুলস বানিয়েছেন, তার পক্ষে সেগুলো ব্রেক করা সম্ভব না। তারও যেমন সম্ভব না, একটা মেয়েরও সম্ভব না। দু নম্বর পয়েন্ট হলো আলাদা থাকা, সেটা হলো দুজনের রেসপন্সিবিলিটি নিতে শিখবে। একটা ছেলে ঘুম থেকে উঠে চায়ের কাপটা পেয়ে যাচ্ছে, পেপার নিয়ে বসছে, আর একটা মেয়ে ছুটোছুটি করছে, তাকে অফিসে বেরোতে হবে, তাকে কাজ করতে যেতে হবে, সব কিছু অ্যারেঞ্জ করে। দুটো চিত্র সম্পূর্ণ আলাদা। তার মনে একটা ক্ষোভ আসবেই আসবে যে আমার জীবনটা 180 ডিগ্রি এভাবে চেঞ্জ হয়ে গেল, ছেলেটা একই থাকছে, এটা কী করে সম্ভব, এটা কেন হচ্ছে। তাদের সম্পর্কে অবনতি হবেই হবে। তার থেকে এরকম হওয়া উচিত, একটা 1 BHK ফ্ল্যাট ভাড়া নাও বা কিছু একটা করো, দুজনা মিলে কন্ট্রিবিউট করো সংসারে, ছোট করে স্টেপস নিয়ে এগো, 0 থেকে স্টার্ট করো দুজনা মিলে। আমি বলবো না এটা ছেলের দায়িত্ব, আমি বলবো না এটা মেয়ের দায়িত্ব, দুজনার দায়িত্ব। তাদের সংসারটা অনেক সুন্দর হবে। ছোট দায়িত্বের মধ্যে দিয়ে যে ছেড়ে চলে যাওয়া জিনিসটা কখনো আসবে না। দুজনা যদি সমানভাবে দায়িত্ব নেয়, যখন ওয়াইফ দেখবে যে স্বামী তার এন্ড থেকে চেষ্টা করছে, যখন হাজব্যান্ড দেখবে যে ওয়াইফ তার এন্ড থেকে ভীষণ চেষ্টা করছে, তখনই তো তাদের মধ্যে সম্পর্কটা আরও সুন্দর হবে। কিন্তু আমি আছি, বিশেষ করে ছেলেরা, তারা ভাবছে যে আচ্ছা এটা তো বাবা করে দেবে, ওটা মা করে দেবে, কিন্তু একটা ওয়াইফের কে আছে তার বাবার মানে তার শ্বশুর বাড়িতে। তাহলে এইখানেও একটা এমন ছেলেকে বিয়ে করা উচিত যার মেরুদণ্ডটা ভীষণ শক্ত। হ্যাঁ, সে বাড়িতে বলতে পারে যে হ্যাঁ আমরা আলাদা থাকবো, তোমাদের সমস্ত দায়িত্ব আমরা নেব, কিন্তু আমরা আলাদা থাকবো কারণ আমরা আমাদের সংসারে ইন্টার্নশিপ করতে চাই, নতুন সংসারে, এবং সেটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এইভাবে নয় যে তোমাদের সংসারে ইন্টার্নশিপ করব, আমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকবে না, খুব দরকার। তৃতীয় হলো, তুমি একটা ছেলেকে কিভাবে জাজ করবে তার চরিত্রগত দিকটা। সেটা হলো, তোমরা এখন অবসর সময় মানে একসাথে সময় কাটাবে, দেখবে সেই ছেলেটা অন্য মেয়ে সম্পর্কে কী ধারণা পোষণ করছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। একটা মেয়ের বডি নিয়ে কি বলছে, আদৌ কি আলোচনা করছে বডি নিয়ে? একটা মেয়ের স্বভাব নিয়ে কি বলছে, মানে তার সব কিছু, মানে তার বান্ধবীদের নিয়ে কি আলোচনা করছে, তার মাকে নিয়ে কি আলোচনা করছে, দিদিকে নিয়ে কি আলোচনা করছে, বোনকে নিয়ে কি আলোচনা করছে। সেখান থেকে কিন্তু তুমি একটা আইডিয়া পাবে সে ইন জেনারেল মেয়েদের সম্পর্কে কি ধারণা পোষণ করে। তুমি যদি দেখো যে তার বাড়িতে তার মা বোন সম্পর্কে সে ওভার প্রোটেক্টিভ, মানে আমাদের বাড়ির মেয়েরা এটা করে না, রেড ফ্ল্যাগ ভাই। তোমাকেও সে পদে মানে দাবিয়ে রাখার চেষ্টা করবে, তোমরা কখনোই সম্পর্কে এক হতে পারবে না, সমান হতে পারবে না। বা তার ধরো রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, তার সম্পর্কে দেখেছো ড্রেসটা, দেখেছো তার বডি পার্টস নিয়ে তোমাকে বলে, দেখেছো ওর বডি পার্টসটা নিয়ে বলে, তোমার এরকম নয়, তোমাকে বলছে না, তো অন্য মেয়ে সম্পর্কে যদি বলে এবং সেটা অবজেক্টিফিকেশন করা হয়, ভাই রেড ফ্ল্যাগ। সে কাল মানে তার মাথার ভেতরে এই সমস্ত চলছে, সে একদম ক্লিয়ার নয়। তো এটা হলো একটা পয়েন্ট। আর একটা হলো, একটা ছেলে সে অবসর সময় কীভাবে কাটায় এটা দেখা ভীষণ ইম্পর্টেন্ট। মানে অবসর সময় পেলে সে কি বেরিয়ে যায় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, সেখানে একদম নেশা টেশা করে আসে, না কিছু ক্রিয়েটিভ করার চেষ্টা করে, হয়তো এক্সারসাইজ করে বা ভালো বই পড়লো, কিছু করলো, মানে সে অবসর সময়টা কিভাবে কাটায়, এটার মাধ্যমে কিন্তু তুমি জানতে পারবে যে সেই ছেলেটা কিন্তু কীরকম। আবার আমার মতে অনেক মেয়েই আছে যারা এখনও পর্যন্ত কোনো নেশা করে না, এবং সে এক্সপেক্ট করে তার যে পার্টনার হবে সেও কিন্তু কোনো রকম নেশা করবে না। ধরো তুমি এরকম একটা ছেলের সাথে পরিচয় হলো, সে বললো না আমার কোনো নেশা টেশা নেই, আমি অকেশনালি যেটাই হোক ধূমপান করি বা যে অ্যালকোহল নিই, বা রেড ফ্ল্যাগ ভাই। অকেশনালি কী জিনিস, অকেশনের অভাব নেই। আজ এর জন্মদিন, কাল এর শ্রাদ্ধ, কাল এর বিয়ে, কাল 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে। সো তোমার যদি পছন্দ হয়
যে না আমার পার্টনার কোনো রকম নেশা করবে না, নো মিন্স নো, সে করবে না, কখনোই করবে না। সো এগুলো হলো আমার মনে হয় যে এই পয়েন্টগুলো যদি তোমরা বিয়ের আগে দেখে নাও, মানে ইমোশানে ভেসে না গিয়ে যদি তোমরা দেখে নাও, এবং আমি এটা একটা বলবো যে মেয়েদেরও কী কী দিক দেখা দরকার, বা আমি এই গুণগুলো নিজের মধ্যে নিয়ে তারপর ফিল্ডে নামা দরকার হাজব্যান্ড খোঁজার জন্য, তো ভালো হয়। সেটা নিয়ে পরে আলোচনা করব। তো মেয়েদের এগুলোই বলবো যে প্রথমে ভেসে না গিয়ে ছোটো ছোটো বিষয়গুলো ভীষণভাবে নজর রাখা দরকার। থ্যাংক ইউ।